জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমরা নেপালে তো অনেকে ঘুরতে গিয়েছি, ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। নেপালের সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের। মনে হয় না কি সুন্দর শান্ত একটা পাহাড়ি দেশ, কিন্তু এই সুন্দর আপাত শান্ত দেশটার ভিতরে বারুদ জমছে অনেক বছর ধরে। সে বারুদে আগুন লেগেছে আবার। বিস্ফোরণের অপেক্ষা পড়শি দেশে। নেপালে পথে নেমেছেন সাধারণ মানুষ। দাবি উঠছে নিপাত যাক গণতন্ত্র, ফিরে আসুক রাজতন্ত্র। নিপাত যাক ধর্মনিরপেক্ষতা, ফিরে আসুক হিন্দুত্ব। প্রশ্ন উঠছে, নেপালে কি ফের রাজতন্ত্র? নেপালে স্বৈরতান্ত্রিক নেতার বিরুদ্ধে পথে নামছেন সাধারণ মানুষ। আর এই স্বৈরতান্ত্রিক নেতা যাদেরকে বলছি, এই নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছেন, এ ছবি আমরা অনেকবার দেখেছি। গণতন্ত্রের দাবিতে দুর্দান্ত লড়াইয়ের অসংখ্য ঐতিহাসিক কোলাজ রয়েছে বিশ্বে। কিন্তু গণতন্ত্রকে সরিয়ে রাজতন্ত্র ফেরানোর জন্য আন্দোলন, এরকম কথা শুনেছেন কখনো? যে বিরল নজির গড়ছে নেপাল। সেখানে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার স্বৈরতন্ত্র চালাচ্ছে, এরকম তকমা দিয়ে রাজতন্ত্রের দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। নেপালের দাবি, তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে চাইছেন না, তার বদলে চাইছেন বর্তমান রাজা জ্ঞানেন্দ্র শাহর শাসন। চাইছেন ফের হিন্দু রাষ্ট্র হোক নেপাল। দীর্ঘদিন দেশে ছিলেন না নেপালের বর্তমান রাজা জ্ঞানেন্দ্র শাহ। গত মাসে দেশে ফিরেছেন, ফিরেই দিয়েছেন বার্তা। অপশাসনের বিরুদ্ধে দেশবাসীকে এককাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন রাজা। ব্যাস, তারপর ফুটতে শুরু করেছে গোটা দেশ। উত্তাল কাঠমান্ডু। রাজপরিবারের ঘনিষ্ঠ দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, তারাই বিক্ষোভের ডাক দেয়। দাবি ওঠে রাজতন্ত্র চাই, চাই হিন্দু রাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন ক্ষোভের আগুন ছিল, রাজা এসে ঘি ঢেলেছেন। দুর্নীতি, ঘন ঘন সরকার পরিবর্তন, সার্বিকভাবে রাজনীতি নিয়ে নেপালের মানুষ বিরক্ত। তার উপর বেকারত্বের চাপ রয়েছে। এই জায়গা থেকে নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে। রাজনৈতিক দলগুলির একাধিক অফিসে চলে হামলা। ওলির বিরুদ্ধে রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 2 দশক আগেও রাজতন্ত্র ছিল নেপালে। শেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্রই। 2001 সালের ঘটনা মনে আছে? সেবার নেপালের ক্রাউন প্রিন্স দীপেন্দ্র গুলি করে খুন করেন তৎকালীন রাজা, তার বাবা বীরেন্দ্র, তার স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোনের স্বামী সহ সবাইকে। দীপেন্দ্র পরে আত্মহত্যার চেষ্টা করেন, মারা যান। পরবর্তী রাজা হন জ্ঞানেন্দ্র। 2006 সালে ক্ষমতাচ্যুত হন তিনি। 2008-এ প্রায় 240 বছরের রাজতন্ত্রের ইতি হয়। নেপালে সে বছর গণতন্ত্রের প্রতিষ্ঠা। জ্ঞানেন্দ্র হয়ে যান ক্ষমতাহীন, রাজপ্রাসাদও ছাড়তে হয় তাকে। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন গিরিজা প্রসাদ কৈরালা। প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হন মাওবাদী নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেও শাসন সুগম হয়নি। গত 17 বছরে 13-14 বার সরকার বদল হয়েছে নেপাল। গণতন্ত্রের সঙ্গে সঙ্গে 2015 সালে নেপাল হয়ে যায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবার রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার দাবি। রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্রের দাবিতে রাস্তায় নেমেছেন নেপালের অনেকে। ইতিমধ্যেই বিক্ষোভে 2 জনের মৃত্যু হয়েছে। জ্ঞানেন্দ্রকে গ্রেফতার করে বিক্ষোভে ক্ষতিপূরণ আদায়ের পাল্টা দাবি উঠেছে। তবু গণতন্ত্র বিরোধী আন্দোলন থামছে না। রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি বা আরপিপির একাধিক নেতা জেলবন্দি। মঙ্গলবার ফের বিক্ষোভ দেখায় রাজপরিবার ঘনিষ্ঠ এই পার্টি। নতুন করে বিক্ষোভ শুরুর আশঙ্কায় হাই অ্যালার্ট কাঠমান্ডুতে। গণতন্ত্র স্বৈরতন্ত্রে পাল্টে গিয়েছে বলে দাবি সাধারণ নাগরিকের। গদি কি টলবে? ধর্মনিরপেক্ষতার পোশাক ছেড়ে হিন্দু রাষ্ট্র হিসেবে পুনর্জন্ম হবে ফের নেপালে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
কিন্তু নির্বাচিত সরকারকে সরিয়ে গণতন্ত্র সরিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠার এই বেনজির দাবি নিয়ে প্রশ্ন তো উঠবেই। প্রশ্ন উঠবে কেন? ব্যাখ্যা দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। কেন রাজতন্ত্রের আবার নতুন করে দাবি উঠছে? কেননা এই সময়ে নেপালে আমরা দেখেছি কোনো সরকারই খুব সফলভাবে চালাতে পারেনি, শাসন করতে পারেনি। দেশে দারিদ্র বেড়েছে, দেশে বেকারত্ব বেড়েছে এবং সেক্ষেত্রে কোনো সরকারই খুব সফলভাবে সেগুলো মোকাবিলা করতে পারেনি। তাই জনগণের একাংশ ভাবছে যে আবার বোধহয় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে আবার তারা সুদিন ফিরে পাবে। কিন্তু এক্স্যাক্টলি কি চলছে সেখানে জানতে জি 24 ঘন্টা পৌঁছে গিয়েছে কাঠমান্ডুতে, গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। राजशाही और हिंदू राष्ट्र बनाने की मांग को लेकर अभी प्रोटेस्ट जो है नेपाल में बढ़ते जा रहे हैं। आज आरपीपी ने एक बड़ा कॉल दिया है जिसको लेकर पूरी तैयारी, पूरा बंदोबस्त किया है पुलिस ने। और यहाँ आप देख सकते हैं कि ये एपीएफ की टीम है, नेपाल एपीएफ आर्मर्ड पुलिस फोर्स, जिसमें महिलाएं भी हैं और उनको भी जो है वो फ्रंट पे रखा हुआ है। किसी तरह की कोई आगजनी ना हो, किसी तरह का कोई रॉयट्स ना हो, उस रॉयट को कंट्रोल करने के लिए पूरी टीमें यहाँ लगाई हुई हैं। एपीएफ की महिला टुकड़ी भी यहाँ पर मौजूद है। কাঠমান্ডুর বালুকচকে এভাবেই সাজো সাজো পরিস্থিতি। গত সপ্তাহে ধুন্ধুমার পরিস্থিতি ছিল, আবারও তাওয়া গরম হচ্ছে নেপালের। দাবি রাজতন্ত্রের, দাবি হিন্দু রাষ্ট্রের। श्री श्री महायोगी गोरखनाथ जी की भी तस्वीर यहाँ पर लगाई गई है। यहाँ पर इस तस्वीर के कई सारे मायने हैं। लोग लगातार बोल रहे हैं कि हिंदू राष्ट्र बनना चाहिए, हिंदू राष्ट्र की नींव जो है ये नेपाल है और नेपाल में हिंदू सबसे ज़्यादा हैं, तो हिंदू राष्ट्र बनना चाहिए। तो उसको लेके इस तस्वीर के काफ़ी सारे मायने हैं और आप देख भी रहे हैं। और आपको तस्वीर में एक बड़ी तस्वीर जो है वो प्रदर्शन की मैं आपको दिखा देता हूँ। यहाँ पर लगातार भीड़ बढ़ रही है, पुलिस यहाँ पर मौजूद है, वो अपना ड्यूटी पे लगे हुए हैं कि किसी तरह की कोई जो है वो ऐसी अप्रिय घटना ना हो। पिछले प्रदर्शन में थोड़ी चूक हो गई थी और उसके बाद काफ़ी ज़्यादा जो है वो शोर मचा। और यहाँ पर आप देखें कि अलग अलग जगह से, अलग अलग वर्ग के, अलग अलग श्रेणी के, अलग अलग उम्र के लोग यहाँ पर इकट्ठा हुए हैं। কাঠমান্ডুতে গিয়ে জি 24 ঘন্টার ক্যামেরায় উঠে এলো এরকমই প্রতিবাদের ছবি, যেখানে উলট পুরাণ, গণতন্ত্র হটিয়ে রাজতন্ত্রের প্রতিষ্ঠার দাবি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তকমা সরিয়ে হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার দাবি। लोगों को जो है वो उनकी जो चीज़ें हैं उसके लिए वो बात करना चाहते हैं, हिंदू राष्ट्र की मांग कर रहे हैं। मैंने आपको एक तस्वीर भी दिखाई, इस तस्वीर के कई सारे मायने हैं। वीडियो जर्नलिस्ट बिना के साथ अमित भारद्वाज, जी मीडिया नेटवर्क, नेपाल, बल्खु, काठमांडू। নেপালে যে কটা মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টি রয়েছে, নেপালের মানুষ তাদের আর বিশ্বাস করতে পারছে না। কাজ নেই, দুর্নীতির বিস্তর অভিযোগ, বিরক্তির কারণ কিন্তু একাধিক। আর ঘন ঘন সরকার বদল দেখে নেপালের অনেক মানুষই এখন বিরক্ত। তাই তাদের এখন মত রাজাই ভালো ছিল। 2008-এর 28শে মে নেপালে রাজবাড়ি নারায়ণহেতি প্যালেস খালি করে দিতে হয় বর্তমান রাজা জ্ঞানেন্দ্রকে। মিউজিয়াম বনে যায় নেপালের রাজপ্রাসাদ। এবার দাবি উঠছে নারায়ণহেতি খালিগারা হামারি রাজা আউদাইছান, অর্থাৎ নারায়ণহেতি রাজবাড়ি খালি করো, আমরা সেখানে রাজাকে ফিরিয়ে আনবো। রাজাকে ফিরিয়ে আনা দাবিতে ফুটছে কাঠমান্ডু। গ্রাউন্ড জিরো থেকে জি 24 ঘন্টা। नेपाल हिंदू राष्ट्र बनाना चाहिए, राजा आना चाहिए, यही है हमारा मांग पूरा। आप युवा हैं, आप किस तरह से देखते हैं अभी नेपाल के हालात क्या है? नेपाल के हालात तो बहुत बुरा है दोस्त, ये बहुत चोर नेता, ये केपी ओली, प्रचण्ड, शेरबहादुर देउवा, ये बहुत लोग हैं, नेपाल का कम्युनी लोग हैं। इसमें राजा आना चाहिए, बस यही है हमारा मांग। हमारे मातृभूमि की रक्षा के लिए हम जो भी कदम चालेंगे, जो चाहे विश्व के जुनसुकै कन्ट्री आओस् हैन, विश्वको जुनसुकै कन्ट्री आओस् हैन, त्यो सामु हामी झुक्ने छैनौँ हैन। हामी हाम्रो नेपाललाई नेपालै बनाएर हैन हिन्दू राष्ट्र घोषणा गरेरै छोड्ने छौँ हैन। हमारा देश में राजा का जरूरी है,
अब ये 10-20 पार्टी मिलके हाम्रो देश बेच के खाइया इनका रगत का हमें सिंदूर लाके हमला राजा चाहिए। ये नेता जितना लोग है ना सब एक गद्दार लोग है। ये लोग कुछ न करेगा न देश बनाएगा। ये तो देश को तो बर्बाद कर दिया, डुबा दिया। आया हुआ एड भी ये लोग चाट कर खा गया। आज देश को फंसा दिया ये लोग। ये देश में ये नेता लोग हैं, इसको पास में राष्ट्रीयता नहीं है। ये चोर लोग ये कमाने के लिए आए हैं, ये देश को डुबाने के लिए आए हैं। কিন্তু রাজনৈতিক দলগুলোকে হটিয়ে রাজাকে ফেরানোর দাবি উঠছে কেন? पहले जो राजा थे वो पहले से भरे हुए थे, पहले से जैसे भरा हुआ गिलास हो। जो भी आता था सारी जनता में शांति था, सुख था, समृद्धि था। लोग देश से बाहर नहीं जाते थे। लेकिन जब से ये पार्टी लोग आया उसके बाद क्या हुआ कि सब खाली होकर के आए। कोई भी सरकार 1.5 साल से ज़्यादा नहीं चली और जो भी चला, जो भी आया, उसने क्या किया, अपने पार्टी को मजबूत बनाया। ময়দানে মূলত নেপালের রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি বা আরপিপি রাজা ঘনিষ্ঠ এই পার্টি আন্দোলনের পুরোভাগে। তার সঙ্গে জুড়েছে একাধিক হিন্দু সংগঠন। সংশয় ঘনাচ্ছে নেপালের মূলধারা রাজনৈতিক দলগুলির অন্দরে। বেড়ে চলা প্রতিবাদ জানান দিচ্ছে অস্তিত্বের সংকট। কাঠমান্ডু থেকে ক্যামেরায় বিনায়কের সঙ্গে অমিত ভারদ্বাজের রিপোর্ট জি24 ঘন্টা। ধর্মনিরপেক্ষতার খোলসের কোনো প্রয়োজন নেই। নেপাল চাইছে হিন্দু রাষ্ট্র হতে। হিন্দু রাষ্ট্রই ছিল নেপাল। রাজতন্ত্রের পতনের সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষতার বার্তা দূরে সরিয়ে দিতে চাইছে পাহাড়ি এই দেশ। ধর্মনিরপেক্ষতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন নেপালের অনেক মানুষ। তারা চাইছেন হিন্দু রাষ্ট্র। একটি সংবাদ সংস্থার রিপোর্ট বলছে 2023-এ নেপালে অন্তত 68% খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বেড়ে গিয়েছেন। অথচ 1951 সালে নেপালে একজনও খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন না। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার মিশনারিদের একটা বড় প্রভাব নেপালে রয়েছে। 7,000-এর বেশি চার্চ হয়ে গিয়েছে এখন নেপালে। বারবার ধর্মান্তরকরণের অভিযোগ উঠেছে সে দেশে। অন্যদিকে যেখানে 2001 সালে নেপালে প্রায় 9.5 লক্ষের মতো মুসলিম ছিলেন, সেখানে 2021-এ সেই সংখ্যা বেড়ে 14 লক্ষ হয়ে যায়। সীমান্তবর্তী এলাকা হয়ে ওঠে মুসলিম প্রধান। রোহিঙ্গা অনুপ্রবেশও বাড়ে। জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগ উঠেছে বারবার নেপালে। গত 2 বছরে পরপর বড়সড় গোষ্ঠী সংঘর্ষ হয়ে গিয়েছে সে দেশে। এই জায়গা থেকেও রাজনৈতিক দলগুলির ওপর ক্ষোভ বেড়েছে। দাবি উঠেছে রাজতন্ত্রের, হিন্দু রাষ্ট্রের। উত্তপ্ত হয়ে উঠেছে কাঠমান্ডু। हर तरफ से आपको गुट आते दिखाई देंगे। मेरे दाईं तरफ देखिए, मेरी दाईं तरफ आप देख सकते हैं पुलिस के पीछे। मेरे बिल्कुल सामने अगर आप देखेंगे तो वहां पर भी आपको बड़ा लंबा एक पूरा हुजूम दिखाई देगा। महिलाएं, बुजुर्ग, सब लोग आपको दिखाई देंगे। युवा यहाँ पर आपको दिखाई देंगे। एक तो सिर्फ ट्रेलर है, सिनेमा तो आना बाकी है। এটা ট্রেলার। সিনেমা কত লম্বা সে তো সময় বলবে। কিন্তু নেপালের মানুষের ক্ষোভে শঙ্কা বাড়ছে শাসক বিরোধী সব পক্ষেরই। নেপালের অনেকেই চাইছেন তাদের দেশ হিন্দু দেশ হিসেবে ফের ঘোষিত হোক। नेपाल में चाहिँ हिन्दू राष्ट्र चाहते हम राष्ट्र संस्था पुनर्बहाली हुनको लिए आवश्यक है। जो संघीयता है हमारा फेडरलिज्म वो चाहिँ खारिज करना चाहते हैं हम। इसके लिए चाहिँ सब लोगों को हमारा साथ देने के लिए हम आह्वान करते हैं। सब नेपाली लोग जाग रहे हैं कि हिंदू राष्ट्र चाहिए नेपाल में। नेपाल में यहाँ क्रिश्चियनिटी का बढ़ावा हो गया है। नेपाल के लिए, भारत के लिए ये बहुत डेंजर इलाका हो गया है, क्योंकि नेपाल में क्रिश्चियन लोग ज्यादा हो गए हैं। हमारा आंदोलन जारी हो रहा है, चालू हो रहा है। हम जब तक नेपाल में राष्ट्र संस्था और हिंदू राज्य स्थापना नहीं होगा, ये आंदोलन हमारा जारी रहेगा। नेपाल हिंदू राष्ट्र बनाना चाहिए, राजा आना चाहिए, यही है हमारा मांग। গত সপ্তাহে বড়সড় অশান্তি হয়ে গিয়েছে নেপালে। আবারও কি সেই পরিস্থিতি? আবারও কি অগ্নিগর্ভ হয়ে উঠবে নেপাল? কি সিনেমা দেখাবেন প্রতিবাদীরা? কাঠমান্ডু থেকে ক্যামেরায় বিনায়কের সঙ্গে অমিত ভারদ্বাজের রিপোর্ট জি24 ঘন্টা। গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে। আর এই অশান্তির আবহেই দিন 5 আগে বিমস্টেক সম্মেলন মনে থাকবে আপনাদের। সেখানে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। সামনে এসেছে দু দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বার্তা। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওলি কি ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন? ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। প্রতিবেশীদের বিষয়ে ভারত অকারণে নাক গলায় না। তবে তারা সবসময় চায় সুস্থির সুশাসনে থাকা প্রতিবেশী। কিন্তু আমাদের কপাল দেখুন,
বাংলাদেশ অশান্ত, লাগাতার ঘটনা ঘটছে সেখানে। ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হলো, তারপরেও একের পর এক আলটপকা মন্তব্য ঢাকার তরফে। মায়ানমার অশান্ত, জুন্টা বনাম বিদ্রোহী, তাদের লড়াই এখনো থামেনি, তার মধ্যে ভূমিকম্প হয়ে গিয়েছে, সেখানে গিয়ে ভারতকে ত্রাণ পাঠাতে হয়েছে, সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাতে হচ্ছে। আর নেপালের খবর তো আপনাদের দেখাচ্ছেই, লাগাতার লাগাতার অশান্তি আরও বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ফলে নেপালের এখন যা পরিস্থিতি, ভারত কতটা তাতে নাক গলাবে সন্দেহ আছে। আর এই দেশের পরিস্থিতি সামলাতে হবে কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML এর প্রধানমন্ত্রী এই ওলিকে। আর যদি তিনি না পারেন, পদত্যাগের পথ তো খোলাই আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ভারতের কাছে নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। কিন্তু এই প্রতিবেশী বারবার বেগরবাই করেছে। রাজনৈতিক দল হোক বা এই নেপালের রাজা জ্ঞানেন্দ্র বারবার চীনের দিকে ঝুঁকে যাওয়ার চেষ্টা করেছে, ভারত নির্ভরতা কমানোর চেষ্টা করেছে। বছর 10 আগে এই ভারত নির্ভরতা কমাতে সংবিধান সংশোধনের অভিযোগ উঠেছিল তৎকালীন নেপাল সরকারের বিরুদ্ধে। কি হয়েছিল? ভারত নেপাল সীমান্ত ঘেঁষা এলাকায় মধেসি সম্প্রদায়ের বাস, যাদের সাথে ভারতের অনেক ক্ষেত্রেই একটা আত্মীয়তা রয়েছে। সেবার মধেসি নেতা ও নেপাল সম্ভাবনা পার্টির প্রধান রাজেন্দ্র মাহাতো অভিযোগ তুলেছিলেন, সংবিধান সংশোধন করে নেপাল সরকার একটা ডিলিমিটেশন এরকম টাইপের কিছু একটা ঘটিয়েছে। ভোট হলে 7টি প্রদেশের মধ্যে 6টিতেই মধেসি, থারু বা পাহাড়ি জনজাতিদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ভারত ঘেঁষা কোনো জনজাতি নেপাল সরকারে থাকতে পারবে না। এরপর 2019-এ আপনাদের মনে থাকবে, কালাপানি, লিপুলেখ, সুস্তা এইসব এলাকা নিয়ে উত্তেজনা চরমে বেড়েছিল। গত কয়েক বছর ভারতের সঙ্গে সম্পর্কে একটা স্থিরতা এসছে বটে, কিন্তু দেশে স্থিরতা আসেনি। গত কয়েক বছর ধরেই সরকার বিরোধী বিক্ষোভ, ধর্মীয় অশান্তিতে ভুগতে হচ্ছে নেপালকে। সুন্দর পাহাড়ি দেশের অশান্তিতে চীনের উস্কানির অভিযোগ উঠেছে বারবার। এই সব মিলিয়ে গণতন্ত্রের ওপর আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। রাজা জ্ঞানেন্দ্র এলো, অবশ্য কতটা কাজের কি হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু ভারত বারবার বলছে ভারত গণতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সুস্থিরতার পক্ষে। 2008-এর সেই বিধ্বংসী আন্দোলন, যেখানে দেখা গিয়েছিল রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সেদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল, সেদেশের লাগাতার আর্থিক দুরবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুর কারণে নতুন করে রাজতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন শুরু হয়েছে। আর এখানে ভারত তার প্রতিবেশী দেশ হিসেবে, যোগ্য দেশ হিসেবে শুধুমাত্র নজর রাখছে পুরো পরিস্থিতির ওপর। ভারতের এই নজর রাখা এখনও পর্যন্ত কোনো বিবৃতি না করা স্পষ্ট করেই বুঝিয়ে দিচ্ছে ভারত চায় নেপালে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ একটি সরকার থাকুক। আর যদিও এর মধ্যে নেপাল থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যে সমস্ত পণ্যবাহী ব্যবস্থাপনা রয়েছে, তাতে ভারত কিছুটা বাধা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে বাংলাদেশের তরফ থেকেও। সব মিলিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে যে ভয়াবহ পরিবেশ তৈরি হচ্ছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন থাকলেও এখনও কোনো মন্তব্য করছে না। তবে নেপালের এই অস্থিরতার আঁচ কিন্তু ভারতের বাজারে পড়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে। শিলিগুড়ি, পানি ট্যাঙ্কি, খড়িবাড়ি, বাগডোগরা, নকশালবাড়ি ব্যবসায়ীদের একটা বড় অংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আসলে নেপালের যে সীমান্ত সংলগ্ন ভারতের এপারে থাকা শিলিগুড়ি মহকুমার বাজারগুলি, মানে মোটামুটি কম বেশি 5 কোটি টাকার ব্যবসা কমে গিয়েছে রোজ, এমনটাই খবর। আর নেপালের কাঁকরভিটা সীমান্তের সংলগ্ন ভারতের যে পানি ট্যাঙ্কি বাজার, অন্তত 80% নেপালের মানুষ সেখানে কেনাকাটা করেন, কিন্তু সেই বিষয়টা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এপারের ব্যবসায়ীদের, আমাদের ব্যবসায়ীদের চিন্তা কিন্তু বেশ বেড়েছে। রাজনৈতিক অস্থিরতার ফলে নেপালের পরিস্থিতি উত্তাল, যার প্রভাব পড়েছে ভারতেও। ভারতীয় ব্যবসায়ীদের কথা অনুযায়ী ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি বাজারে একেবারে ব্যবসা পুরোপুরি বন্ধ বললেই চলে, কারণ নেপালের উপরই নির্ভরশীল এই পানিট্যাঙ্কির ব্যবসা। পাশাপাশি পর্যটন শিল্পেও কিন্তু মন্দা দেখা দিয়েছে। সব মিলিয়ে নেপালের এই রাজনৈতিক অস্থিরতার ফলে একদিকে যেমন ব্যবসায়ী মন্দা, অন্যদিকে কিন্তু পর্যটক শিল্পেও মন্দা। ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে নারায়ণ সিংহ রায়, জি24 ঘন্টা। কিন্তু এভাবে গণতন্ত্র সরিয়ে রাজতন্ত্র আসা আদৌ সম্ভব? জনগণ চাইলে সম্ভব, বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। মনে রাখতে হবে, নেপালে কিন্তু বহুদলীয় গণতন্ত্র,
7টি রাজনৈতিক দল এই মুহূর্তে তো আছেই। এই রাজনৈতিক দলগুলো কম বেশি সকলেই ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, তারা এই রাজতন্ত্র প্রতিষ্ঠায় বাধা দিতে থাকবে। ফলে নেপালের রাজতন্ত্র আবার ফিরে আসবে কিনা সেটা জনগণের যদি সংখ্যাগরিষ্ঠ সমর্থন রাজতন্ত্রের পেছনে থাকে তাহলে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, কেননা নেপালে এই ইতিহাস আছে। অর্থাৎ ওদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু জনগণ বারবার সুযোগ দিয়েছে, আর সেই সুযোগের অসৎ ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলো। কুর্সি দখলের খেলা, দুর্নীতি ছাড়া কাজের কাজ কিছু হয়নি বলে দাবি নেপালের মানুষের। এই অবস্থায় পুরনো রাজতন্ত্রই কি হাল ফেরাবে পাহাড়ি দেশের? পুনর্জন্ম হবে হিন্দু রাষ্ট্রের? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।